প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ, তোমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়, ঠিক আছে, তোমাদের প্রথম অধ্যায়ের আজকের আমরা উদ্ভিদের চলন সম্পর্কে পড়ব বা তোমাদেরকে আমি পড়াবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখতেই পাচ্ছ আমরা একটা নোটস তৈরি করেছি তোমাদের জন্য। দেখো তোমাদের সামনে তোমরা যে যা লেখকের ভূগোল বই ব্যবহার করো তোমরা খুলে বের করে বসো, ঠিক আছে। তো তোমরা পড়াগুলো দেখতে থাকো, আমি এখান থেকে যা যা পড়াবো তোমাদের টেক্সট বইয়ের মধ্যে ওই সমস্ত পড়াগুলো রয়েছে। অবশ্যই তোমরা বুঝতে থাকো মনোযোগ সহকারে এবং বইটা খুলেও বের করে বসো এবং লাইনগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো সেগুলো দাগাবে, ঠিক আছে। তো চলো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে কিন্তু, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো কি বলা রয়েছে এখানে। ফার্স্ট দেখো, উদ্ভিদ দেহে উদ্দীপনায় সাড়া প্রদানের একটি ধরন হলো চলন। তাহলে কি হলো, উদ্ভিদরা যে সাড়া প্রদান করে তার তো দেহের একটা স্বাভাবিক ক্রিয়া। তো এই যে ক্রিয়াটা সেটা কিভাবে প্রকাশ করে, চলনের মাধ্যমে প্রকাশ করে, বোঝা গেল। তারপর দেখো, কতিপয় নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মানে কতিপয় মানে কিছু সংখ্যক নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এবার উদাহরণগুলো কি কি, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এই সমস্ত উদ্ভিদগুলো কি করে না, এই প্রভৃতি ছাড়া বেশিরভাগ কিন্তু উদ্ভিদ প্রজাতিরা তাদের কোনো গমন অঙ্গ থাকে না। তাহলে এই সমস্ত কতিপয় অর্থাৎ কয়েকটি প্রকারের যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কয়েকটি, সেই সমস্ত উদ্ভিদ ছাড়া আর কোনো বেশিরভাগ উদ্ভিদের কিন্তু কোনো গমন অঙ্গ থাকে না, বোঝা গেল। তারপর দেখো, মাটির সঙ্গে সংলগ্ন থাকে বলে উদ্ভিদের, ঠিক আছে, দেখো এখানে কোনো থাকে না। তারপর দেখো, মাটির সঙ্গে সংলগ্ন থাকে বলে উদ্ভিদের গমন সম্ভব হয় না। তাহলে উদ্ভিদ কেন গমন করতে পারে না, উদ্ভিদ কারণ মাটিতে সংলগ্ন থাকে, ঠিক আছে, তার জন্য। তারপর দেখো, কিন্তু জৈবিক প্রয়োজনে উদ্দীপকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে নির্দিষ্ট স্থান সংলগ্ন থেকেই অভ্যন্তরীণভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম হয়, ঠিক আছে। তাহলে কী হলো, কিন্তু জৈবিক যখন প্রয়োজন পড়ে সেই জৈবিক প্রয়োজনে উদ্দীপকের উপস্থিতিতে, ঠিক আছে, অথবা অনুপস্থিতিতে উদ্দীপক থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু জৈবিক প্রয়োজনে, ঠিক আছে, ঠিক আছে, নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকেই অর্থাৎ নির্দিষ্ট স্থানে স্থির থেকেই, ঠিক আছে, তা অভ্যন্তরীণভাবে অঙ্গের সঞ্চালনে সক্ষম হয়। তো এই সঞ্চালনকেই কিন্তু বক্রতাজনিত চলন বলা হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, এই লাইনটা তোমরা এই লাইনগুলো দাগাবে কি না, বক্রতাজনিত চলন কাকে বলে বা বক্রচলন কাকে বলে। কি বলবে না, উদ্ভিদ জৈবিক প্রয়োজনে উদ্দীপকের উপস্থিতিতেই কিংবা অনুপস্থিতিতে নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকেই অভ্যন্তরীণভাবে অঙ্গ সঞ্চালনে সক্ষম হয়। এই সঞ্চালনকেই বক্রতাজনিত চলন বা বক্রচলন বলা হয়। এরপর দেখো, আমরা উদ্ভিদ চলনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদ চলনের প্রকারভেদগুলো কি কি দেখো। উদ্ভিদ চলনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে উদ্ভিদ চলনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এক হচ্ছে কি ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয় এটাকে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কি টপিক চলন বা দিক নির্দেশিত চলন, এর আর এক নাম আর কি। তৃতীয় নম্বর কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলা হয়, বোঝা গেল। এরপর আমরা এক নাম্বার যে চলনটা পড়ব ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন যেটাকে বলা হয় সেই সম্পর্কে পড়ব। ফার্স্ট আমরা সংজ্ঞা আলোচনা করছি। দেখো, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকেই ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয়, ঠিক আছে। তাহলে কি হলো, আলো, তাপমাত্রা, যে মানে এগুলোকে একটু কমা কমা দিয়ে দেবে, আমি যখন কম্পিউটারে তোমাদের জন্য নোটসটা রেডি করেছিলাম কোনো কারণে হয়তো ওঠেনি, ঠিক আছে। দেখো, আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি এগুলো বহিস্থ কিন্তু উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের যে স্থান পরিবর্তন হয় সেই স্থান পরিবর্তনকেই বলা হয় ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, বোঝা গেল। এটাই হচ্ছে সংজ্ঞা। তারপর দেখো, আচ্ছা, এরপর আমরা কিন্তু যে বিষয় সম্পর্কে পড়ব, এই যে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন তার যে ভাগ, ঠিক আছে, এর আবার ভাগ রয়েছে এখানে, একটু তোমরা কারেকশান করবে। এটা কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা যায়, এটা তিনটি হয়ে গেছে দুটি হবে, ঠিক আছে, দুটি ভাগে ভাগ করা যায়। কি দেখো, এই প্রসঙ্গে আমরা এবারে পড়ব কি বলা রয়েছে। দেখো,
ফটোট্যাকটিক চলন আর কেমোট্যাকটিক চলন। তাহলে কি হলো, ট্যাকটিক চলনকে দুটো ভাগে ভাগ করা যায়, ফটোট্যাকটিক চলন আর কেমোট্যাকটিক চলন। দেখো ফটোট্যাকটিক চলন কি বলা রয়েছে এখানে এই প্রসঙ্গে, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন বলে। তাহলে কি হলো, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন বলে। মানে সহজ কথায় ধরে নাও, আলোর দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, ধরো এখানে সূর্য রয়েছে, ঠিক আছে, এটা একটা সূর্য, তো এখানে একটা চারা গাছ রয়েছে, এর যে শাখা প্রশাখাগুলো যখন এই সূর্যের আলোর দিকেই এগোবে বা বাড়বে সেটাকেই বলা হচ্ছে কিন্তু ফটোট্যাকটিক চলন। বোঝা গেল? তারপর দেখো উদাহরণ কি, কতিপয় শৈবাল আর ভলভক্স। তারপর দেখো কেমোট্যাকটিক চলন কি বলা রয়েছে, দেখো মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফর্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে ফটোট্যাকটিক চলন বলে। তাহলে কি হলো, একে ফটোট্যাকটিক চলন বলা হয়। তাহলে কি একে কিন্তু কি বলা হয়, কেমোট্যাকটিক চলন। তাহলে একে কি বলা হয়, কেমোট্যাকটিক চলন। আরেকবার বলছি, মসের যে শুক্রাণু, সেই মসের শুক্রাণু কি হবে না সুক্রোজের প্রভাবে, ঠিক আছে, সুক্রোজের প্রভাবে কিন্তু, এবং ফর্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে। তাহলে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে আর ফর্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে, ঠিক আছে, ডিম্বাণুর দিকে যখন অগ্রসর হয় একে কিন্তু কেমোট্যাকটিক চলন বলা হয়। বোঝা গেল? তারপর দেখো এরপর আমরা নেক্সট পরবর্তীতে যাচ্ছি। দেখো দ্বিতীয় নম্বর যে চলন সম্পর্কে জানবো, টপিক চলন বা দিক নির্দেশিত চলন। টপিক চলন কি বা দিক নির্দেশিত চলন কি, এই প্রসঙ্গে এবারে আমরা জানবো। সরি, উদ্দীপকের উৎসাহর দিক বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে টপিক চলন বা দিক নির্দেশিত চলন বলে। তাহলে কি হলো, উদ্দীপকের উৎসাহর দিক কিংবা উদ্দীপকের গতিপথের দিক, এই দুদিকের যে কোনো একদিক হতে পারে, ঠিক আছে। তো উদ্ভিদ যে চলন করে মানে তাকে কেন্দ্র করে আর কি, উদ্ভিদের অঙ্গের যে চলন হয় সেই চলনকেই কিন্তু টপিক চলন বা দিক নির্দেশিত চলন বলে। তারপর দেখো উদাহরণ কি নেব, পাকা শ্যাওলা গাছের পাতার কোষে এবং কুমড়ো গাছের কাণ্ডের রোমে স্বতঃস্ফূর্ত প্রোটোপ্লাজমীয় এই চলন দেখা যায়। এই প্রোটোপ্লাজমীয় চলনটা কিন্তু হচ্ছে টপিক চলন বা দিক নির্দেশিত চলন, এই জন্য আমি এই নামটা এখানে দিয়েছি। এরপর দেখো এর আবার প্রকারভেদ রয়েছে, যেমন এর আগের চলনটাই দেখলে ঠিক তেমনিভাবে এরও প্রকারভেদ রয়েছে। দেখো কি কি, একে আবার তিন ভাগে ভাগ করা যায়। দেখো উদ্ভিদের টপিক চলনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, এই জন্য আমি এখানে দিয়েছি, দেখতেই পেয়েছো। তো দেখো এখানে টপিক চলন, ফটোটপিক চলন এক, তো দেখো এখানে ফটোটপিক চলন এক, হাইড্রোটপিক চলন দুই আর জিওটপিক চলন তিন, এই তিন ভাগে ভাগ করা যায়। এই জন্য এখানে দেখো ক খ গ ঘ করে দেওয়া রয়েছে। আচ্ছা, আজ আমরা এই উদ্ভিদ চলনের আজকের আমরা এটা পড়লাম। এই দেখো উদ্ভিদ চলন এর আমরা পার্ট 1 ক্লাস করলাম, কিন্তু ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কম্পিউটারে যখন টাইপিং করেছিলাম এই নিয়ে দুটো জায়গায় ভুল ছিল, আমি দেখিয়ে দিয়েছি, তো ওটা পার্ট 1 হবে, ঠিক আছে। আজকের পার্ট 1 ক্লাস করলাম, এরপর আমি নেক্সট তোমাদের পার্ট 2 নিয়ে আসবো, ওখানে এই তিন প্রকার চলন দিয়ে আমি আলোচনা করব। দেখো চলন চ্যাপ্টারটা তোমাদের একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে বেশি শর্ট কোশ্চেন জাতীয় প্রশ্নগুলো হয়, 1 মার্ক বা এমসিকিউ জাতীয় প্রশ্নগুলো, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়ো, ঠিক আছে। এরপর আমি নেক্সট দিন এই যে ফটোটপিক চলন কাকে বলে বা এর উদাহরণ, হাইড্রোটপিক চলন কাকে বলে বা এর উদাহরণ, জিওটপিক চলন কাকে বলে বা এর উদাহরণ, এইগুলো দিয়ে ক্লাস আরম্ভ করব পার্ট 2, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও, আমি কমেন্টের রিপ্লাই দেবো কিংবা আমার টিম কমেন্টের রিপ্লাই দেবে।